আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংক নিয়ে ইদানিং মার্কেটে অনেক কথা শোনা যায়। তার মধ্যে একটা উল্লেখযোগ্য যে ইসলামী ব্যাংক ইদানিং জেড ক্যাটাগরিতে চলে নেমে গেছে। তো ইসলামী ব্যাংক জেড ক্যাটাগরিতে নেমে গেছে। এটা জেড ক্যাটাগরিটা কি জিনিস? জেড ক্যাটাগরি কখন যাইতে পারে? তো ঢাকা স্টক এক্সচেঞ্জে মূলত চারটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে এন ক্যাটাগরি, নতুন শেয়ার যখন ঢুকে এন ক্যাটাগরি। 2 নম্বর এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি। যখন শেয়ারটা নতুন ঢুকে তখন সে এন ক্যাটাগরিতে থাকে। 1 বছর পরে যখন সে 10% ডিভিডেন্ড দেয় তখন এ ক্যাটাগরিতে থাকে। তারপরে যখন 5% ডিভিডেন্ড দেয় তখন তার বি ক্যাটাগরি হিসেবে মূল্যায়ন করা হয়। আর যদি ডিভিডেন্ড না দেয় তখন সে জেড ক্যাটাগরিতে চলে যায়। তো ইসলামী ব্যাংক গত 2টা বছর পর পর ডিভিডেন্ড দেয় নাই, ফলশ্রুতিতে ইসলামী ব্যাংক জেড ক্যাটাগরিতে চলে গেছে। ইসলামী ব্যাংক জেড ক্যাটাগরিতে চলে গেছে, যে ডিভিডেন্ড দেয় নাই, শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পায় নাই। এটা খারাপ। ডিভিডেন্ড পাইলে তো ভালো হতো। তো কিন্তু আমার বক্তব্য অন্য জায়গা। ইসলামী ব্যাংক আসলে জেড ক্যাটাগরিতে যাইতে না, যে এ ক্যাটাগরিতে থাকতে পারতো কিনা, ইসলামী ব্যাংকের সেই ক্যাপাসিটিটা আছে কিনা, এটা একটা দেখার বিষয়। আমি বলবো হ্যাঁ, ইসলামী ব্যাংক যে জেড ক্যাটাগরি না, যে এ ক্যাটাগরিতে থাকতে পারতো। কারণ ইসলামী ব্যাংক 2024 সালে প্রফিট করছে 108 কোটি, আর 2025 সালে প্রফিট করছে 136 কোটি। এই প্রফিট গুলো সব ধরনের খরচ বাদ দিয়ে জাস্ট মালিকদের জন্য ডিস্ট্রিবিউট করার জন্য এই প্রফিটটা। তো ইসলামী ব্যাংক চিন্তা করলো যে তার একটা রাজনৈতিক কারণে গত বছরগুলোতে ইসলামী ব্যাংকের একটা সংকট গেছে। ইসলামী ব্যাংক মালিকদের এখন ডিভিডেন্ড না দিয়ে তাদের রিজার্ভ আরো সংহত করতে চায়। এই কারণে মূলত ইসলামী ব্যাংক পরপর 2টা বছর ডিভিডেন্ড দেয় নাই। তো সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংক যদি 10% ডিভিডেন্ড দিত তাহলে এই ক্যাটাগরিতে থাকতে পারত। তো একটা ইসলামী ব্যাংকে 10% ডিভিডেন্ড দিতে তার টাকা লাগে অনলি 161 কোটি। সে তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইসলামী ব্যাংক সবসময় বেশি বেশি রিজার্ভ রাখার চেষ্টা করে, যার কারণে শেয়ার মার্কেটে যত কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি, তাদের রিজার্ভের চেয়েও ইসলামী ব্যাংকের রিজার্ভ, আমার স্টাডি থেকে আমি যতটুকু দেখেছি, ব্যাংকিং সেক্টরে যতগুলো কোম্পানি আছে যারা ভালো ভালো ডিভিডেন্ড দিছে, তাদের চেয়েও ইসলামী ব্যাংকের রিজার্ভ অনেক ভালো। ইসলামী ব্যাংকের বর্তমান যে রিজার্ভ আছে তার পরিমাণ হচ্ছে 5,531 কোটি। 5,531 কোটি। ইসলামী ব্যাংক এই রিজার্ভ থেকেও 10% ডিভিডেন্ড দিয়ে দিলে 161 কোটি ডিভিডেন্ড দিতে পারত। এটা কোনো কঠিন কাজ না ইসলামী ব্যাংকের জন্য। তারপরে আমি আরো একটা স্টাডি করে দেখলাম যে যারা ভালো ডিভিডেন্ড দিছে এই যে ব্যাংকিং সেক্টরে এই বছর, এর মধ্যে একটা কোম্পানি ডিভিডেন্ড দিছে, যেমন ব্যারাক ব্যাংক। তারা 30% ডিভিডেন্ড দিছে। ব্যারাক ব্যাংকের বর্তমান রিজার্ভ আছে 4,914 কোটি, যা ইসলাম ব্যাংকের চেয়েও 600 কোটি কম। এরপরে ইস্টার্ন ব্যাংক ডিভিডেন্ড দিছে 28%, তাদের বর্তমান রিজার্ভ আছে 3,334 কোটি। সিটি ব্যাংক ডিভিডেন্ড দিছে 30%, তারও রিজার্ভ আছে
4,278 কোটি। এরপরে আমি দেখলাম পূবালী ব্যাংক ডিভিডেন্ড দিচ্ছে 30%। তার রিজার্ভ ইসলাম ব্যাংকের কাছাকাছি, প্রায় 5,507 কোটি। ইসলাম ব্যাংকের 5,531 কোটি রিজার্ভ আছে, পূবালী ব্যাংকের 5,507 কোটি রিজার্ভ। তারপরে আরো একটা ব্যাংক ভালো ডিভিডেন্ড দিচ্ছে, 30% ডিভিডেন্ড যারাও দিচ্ছে, উত্তরা ব্যাংক। সেই ব্যাংকেরও বর্তমান রিজার্ভ আছে 1,887 কোটি। আর ডাচ বাংলা ব্যাংক ও 30% ডিভিডেন্ড দিচ্ছে, তাদের রিজার্ভ ইসলাম ব্যাংকের চেয়ে সামান্য কিছু বেশি, তাদের 6,000 কোটি রিজার্ভ এখনো তাদের ডাচ বাংলার রয়েছে। অর্থাৎ ডাচ বাংলার রিজার্ভ এর কারণে ডাচ বাংলা অবশ্যই একটা শক্তিশালী এবং ভালো বিক্রি ব্যাংক। তারপরে ইসলামী ব্যাংকিং সেক্টরের মধ্যে যদি আমি বলি, তাহলে শাহজালাল ব্যাংক এটা ভালো ডিভিডেন্ড, 30% ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু তার রিজার্ভ 1,454 কোটি, যেটা ইসলামী ব্যাংকের প্রায় 4 গুণ কম ইসলাম ব্যাংকের চেয়ে। অর্থাৎ ইসলাম ব্যাংকের যেই পরিমাণ রিজার্ভ এখনো আছে, এটা ব্যাংকিং সেক্টরের সর্বোচ্চ রিজার্ভ দেয়। ইসলামী ব্যাংক ইচ্ছা করলে তার রিজার্ভ ভেঙে শেয়ারহোল্ডার 10% ডিভিডেন্ড যদি দিত, 161 কোটি টাকা ডিভিডেন্ড দিয়ে, এভাবে ইসলামী ব্যাংক সারা জীবন সঞ্চয় করছে। তো এখন যেহেতু একটু ক্রাইসিসে পড়ছে, তারা রিজার্ভ থেকে ডিভিডেন্ড দিয়ে দিলে তারা কিন্তু কাছাকাছি থেকে যেত। কিন্তু ইসলামী ব্যাংকের একটা পলিসি কমপ্লায়েন্স করতে, যে অর্থাৎ ইসলামী ব্যাংকের ক্যাপিটাল শর্টেজে পড়তেছে, যেহেতু গত রাজনৈতিক ক্রাইসিসের মধ্যে ব্যাংকিং সেক্টর থেকে অনেক ফান্ড বেয়াত হয়ে গেছে, সেখানে সব সব ব্যাংকই কোনো না কোনো ভাবে প্রভাবিত, ইসলামী ব্যাংকের উপরে তার এটা প্রভাব আছে। জাস্ট ওইটা কেটে ওঠার জন্য ইসলামী ব্যাংক একটু কনজারভেটিভ মুডে আছে, তারা ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। তো শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিলেও কি না দিলেও কি, শেয়ার হোল্ডাররা এই রিজার্ভ বা ফিউচারে আবার যখন ভালো পজিশন, প্রথম থেকে সব ডিভিডেন্ডই সে ডিসবার্সমেন্ট করতে পারবে ইসলাম ইচ্ছা করলে, এবং দিবে। তো এই কারণে ইসলামী ব্যাংকে যে সবাই বলতেছে যে না ইসলামী ব্যাংক শেষ হয়ে গেছে, জেড কাটা হয়ে গেছে, ইসলামী ব্যাংকের অবস্থা খারাপ, আমি তো মনে করি ইসলামী ব্যাংকের কোনো ক্রমে ইসলামী ব্যাংকের অবস্থা খারাপ না, বরঞ্চ এই ব্যাংকিং সেক্টরে যার সবচেয়ে ভালো ভিত্তি, সেটাই হচ্ছে ইসলামী ব্যাংক। যার রিজার্ভ সবচেয়ে ভালো, সেটাই হচ্ছে ইসলামী ব্যাংক। এছাড়া আরেকটা কথা উল্লেখযোগ্য যে ব্যাংক কোম্পানি আইনের অনুযায়ী একটা প্রতিষ্ঠানকে তার স্ট্যাটিউটরি রিজার্ভ সংরক্ষণ করতে হয় 20%, অর্থাৎ ইনকামের 20% সবসময় সংরক্ষণ করতে হয় মানে ফিউচারের জন্য। তো সেটার আবার আইন আছে যে যদি তার পেইড আপ ক্যাপিটালের সমান হয়ে যায় রিজার্ভের পরিমাণ, তাহলে ব্যাংক আর কোনো রিজার্ভ না সংরক্ষণ করলেও পারে। তো ইসলামী ব্যাংকের বর্তমান রিজার্ভ এই পেইড আপ ক্যাপিটাল 1,610 কোটি। ইসলামী ব্যাংক এখন স্ট্যাটিউটরি রিজার্ভ মেনটেন করতেছে, তার পরিমাণ হচ্ছে 2,273 কোটি, অর্থাৎ 1,610 মানে 673 কোটি, 63 কোটির মতো এখনো ওই দিক থেকে ইসলামী ব্যাংক অতিরিক্ত রিজার্ভ মেনটেন করতেছে। এছাড়াও ইসলামী ব্যাংক তাদের লোন ক্লাসিফিকেশন নন পারফর্মিং লোন বেশি হওয়ার কারণে তার কিছু প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে, সেখানেও ইসলামী ব্যাংকের একটু, ওটাও তার একটা রিজার্ভ, যেহেতু প্রভিশন একটা ভিত্তি শক্ত করার জন্য ইসলামী ব্যাংকের প্রভিশন করতে হচ্ছে, সেখানে প্রায় আমি দেখলাম 20,000 কোটি টাকা সব মিলে ইসলামী ব্যাংক ওখানে রিজার্ভ করে ফেলছে। অর্থাৎ ইসলামী ব্যাংকের এই যে রিজার্ভ বা এই যে ভিত্তি, এটা ব্যাংকিং সেক্টরে একটা বেস্ট পজিশনে ইসলামী ব্যাংক এখনো রয়েছে। আর
ব্যাংক যদি ইচ্ছা করে সে তার ডিভিডেন্ড দিতে পারে এবং যে কোনো মুহূর্তে এই ক্যাটাগরিতে আসার সক্ষমতা ইসলামী ব্যাংকে রয়েছে। কিন্তু ব্যাংকের বর্তমান একটু কনজারভেটিভ মুড নিয়ে আছে, যেহেতু শেয়ার হোল্ডাররা ব্যাংকের মালিক, তারা আপাতত ডিভিডেন্ড যদি নাও নেয়, না নিয়ে তারা যদি সংরক্ষণ করে, বেশি ভিত্তি মজবুত করার জন্য যদি তারা ডিভিডেন্ড তাদেরকে না দেওয়া হয়, খুব বেশি আমি মনে করি প্রভাব পড়ে না। তবে মার্কেটে ইমেজ একটু ইমেজ সংকটে পড়ে যে ডিভিডেন্ড দেয় নাই। তা আমি মনে করি ইসলামী ব্যাংক ইচ্ছা করলে ডিভিডেন্ড দিতে পারতো এবং তারা কিছু 10% ডিভিডেন্ড দিয়ে দিলে মার্কেটের রেপুটেশন লস হতো না। তো হয়তো ফিউচারে যদি আবার পলিসি কোনো সমস্যা না থাকে, ব্যাংক ডিভিডেন্ড দিবে এবং ক্যাটাগরিতে চলে আসবে। এটা ইসলামী ব্যাংকের জন্য খুব বড় ধরনের কঠিন কাজ না। ইসলামী ব্যাংক আসলে দুর্বল কোনো ব্যাংক না, ইসলামী ব্যাংক শক্তিশালী ব্যাংক। এর অবস্থান অনেক ভালো। কেউ ভীত সন্ত্রস্ত হয়ে অথবা বিব্রত, মানে কোনো কথায় বিভ্রান্ত হয়ে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কোনো অপপ্রচার চালাবেন না, এই আশা রেখে এবং এই আহ্বান রেখেই সবাইকে ইসলামী ব্যাংকের সাথে থাকার জন্য আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।